নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা রায়, সহশিক্ষিকা, বাণীপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। আমাদের আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। আমরা আজকের পর্বে আলোচনা করব ভারতের খনিজ ও শক্তি সম্পদকে নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ভারত হলো কৃষিভিত্তিক দেশ। ভারতের বিশাল স্থান জুড়ে সমভূমি এবং খুব স্বাভাবিকভাবেই সমভূমিকে কেন্দ্র করে বিবিধ কৃষি এবং বলাই হয় যে ভারতের অর্থনীতি কৃষির ওপরে নির্ভরশীল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের এই সম্পদের আলোচনায় খনিজ এবং শক্তি সম্পদ এর গুরুত্ব কিভাবে এলো? আসলে তোমাদের এই যে ভারতের যে মানচিত্র দেখতে পাচ্ছ, এর যে উপদ্বীপীয় যে অংশ অর্থাৎ দক্ষিণ ভারতের যে বিশাল অংশ, এটি গন্ডোয়ানা ল্যান্ডের একটি অংশ। এই বিশাল অংশ জুড়ে রয়েছে প্রাচীন আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা, এবং খুব স্বাভাবিকভাবেই এই অঞ্চলে বিবিধ খনিজের সমাহার আমরা দেখতে পাই। শুধু তাই নয়, ভারতের যে উপকূলীয় অঞ্চল এবং উত্তর পূর্ব যে পার্বত্য অঞ্চল, সেইখানে পাতের একটি সীমানা অঞ্চল, সেগুলির অবস্থান দেখা যায়, এবং এখানে এই ভাঁজের গঠন, সেখানেও কিছু বিশেষ জাতীয় খনিজের যে যোগান বা খনিজের সঞ্চয় সেইভাবে ভারতকে সমৃদ্ধ করে রেখেছে। আমরা যদি ভারতের খনিজ মানচিত্রটিকে দিকে একটু তাকাতে পারি, তাহলে দেখতে পাবো ভারতের গোটা ভারত জুড়ে লোহা, তামা, কয়লা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, চুনাপাথর ইত্যাদি বিবিধ খনিজ বিভিন্ন জায়গায় তার ছড়িয়ে রয়েছে। তোমাদের এই নবম শ্রেণীর এই অধ্যায়ে যে বিশেষ খনিজগুলির ওপরে আলোচনার ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে, তার প্রথমটি হলো আকরিক লোহা। তোমরা ইতিমধ্যেই সম্পদ সম্পর্কে ধারণা করতে পেরেছো, এবং সম্পদকে যে বিভিন্ন ভিত্তিতে ভাগ করা যায় সেই ভাগ অনুসারে ধাতব খনিজ, অজৈব, অপুনর্ভব, জাতীয় খনিজ এবং গচ্ছিত ও প্রাকৃতিক সম্পদ হিসাবে আমরা আকরিক লোহাকে চিহ্নিত করতেই পারি। এবং আকরিক লোহার যে আকর, সেই অনুযায়ী অর্থাৎ আকরিক লোহাতে লোহার যে ভাগ, সেই ভাগ অনুযায়ী আকরিক লোহার 4 রকম আমরা ভাগ করতে পারি: হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট এবং সিডেরাইট। এবং এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে লোহা, সেখানে লোহার পরিমাণ থাকে 70%, সেটি হচ্ছে হেমাটাইট, এবং এটি খানিকটা লাল বর্ণের এটি হয়। এবং এছাড়া অন্যান্যগুলি হলো ম্যাগনেটাইট, লিমোনাইট এবং সিডেরাইট। ম্যাগনেটাইটের মধ্যে যেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট লোহা বলতে যেটাকে বোঝায়, সেটা হচ্ছে ম্যাগনেটাইট, কারণ এখানে হচ্ছে 72% আয়রন থাকে। এবং এই যে ম্যাগনেটাইট, এই ম্যাগনেটাইট হচ্ছে কালো ধূসর বর্ণের, তোমরা এখানে ছবিতে দেখতেই পাচ্ছ। তুলনায় সিডেরাইট কিন্তু একটু হলুদ বর্ণের হয়। মূলত এর ভেতরের যে খনিজের যে বন্ডিং, সেটার উপরে ভিত্তি করে এই বিভিন্ন যে রঙগুলো সেগুলো আসে। তো ভারতে এই যে আকরিক লোহা, এই আকরিক লোহাকে আমরা পাঁচ রকম ভাবে এই আকরিক লোহাকে পেয়ে থাকি: ঢালাই লোহা, স্পঞ্জ লোহা, পেটাই লোহা, ইস্পাত এবং সংকর ইস্পাত। মূলত যখন খনি থেকে যখন আকরিক লোহাকে তোলা হয়, তখন তাকে এই রকম একটি চুল্লিতে, এটাকে বলা হয় ব্লাস্ট ফার্নেস, এই চুল্লির ভেতরে
তাকে একটি বিশেষ উষ্ণতায় উত্তপ্ত করা হয় এবং এই উত্তপ্ত করার পরে তাকে তার সাথে আরো বিভিন্ন খনিজকে মেশানো হয়, যেমন চুনাপাথর, ডলোমাইট ইত্যাদি বিভিন্ন খনিজকে মেশানো হয় এবং মিশিয়ে বিবিধ রকমের খনিজ তৈরি হয়। এবং প্রথমে যে আকরিক লোহার সাথে যে চুনাপাথর এবং ডলোমাইটকে যে মেশানো হচ্ছে সেটার সাহায্যে একটা লোহা পিণ্ড তৈরি হচ্ছে, যাকে পিগ আয়রন রূপে পাওয়া যায়। এবং এই যখন কি না এই স্পঞ্জ আয়রন তৈরি হচ্ছে, সেই স্পঞ্জ আয়রন আবার মূলত হচ্ছে হেমাটাইট এবং ম্যাগনেটাইট জাতীয় লোহার থেকে তৈরি হচ্ছে। এই লোহাগুলিকে গলিয়ে বিশেষ একটা শেপ দেওয়া হয়। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে এই যে গলিত লোহা, এই গলিত লোহাকে দেখো নির্দিষ্ট একটা পাত্রে বা একটা আধারের মধ্যে তাকে ঢালা হচ্ছে। এই প্রসেসটাকে বলা হয় আয়রন কাস্টিং। আর যখন কিনা লোহার যে লোহা পিণ্ডটাকে যে গলানো হচ্ছে তার থেকে গন্ধ কার্বন এবং ফসফরাস এটাকে অপসারিত করে দেওয়া হয়, দিয়ে যে লোহাটা পাওয়া যায় সেটাই হচ্ছে রট আয়রন। আর আমরা যে লোহার ব্যবহারের সাথে সবচেয়ে বেশি পরিচিত ইস্পাত, সেই ইস্পাতের ক্ষেত্রে কি করা হয় না, লোহার সাথে তার সাথে কয়লা, চুনাপাথর এবং সেটিকে একটি বিশেষ উষ্ণতার মধ্যে রেখে তাকে ওই ব্লাস্ট ফার্নেসের মধ্যে তাকে উত্তপ্ত করে তাকে প্রক্রিয়াজাত করা হয়। এবং প্রক্রিয়াজাত করার পরে তাকে সেটা প্রথমে ওই পিগ আয়রন এবং সেখান থেকে আস্তে আস্তে ওই কাস্টিংয়ের মাধ্যমে এই যে ইস্পাত, সেই ইস্পাত আমরা পেয়ে থাকি। এবং এই যে মিশ্রণ প্রক্রিয়া, সেই মিশ্রণ প্রক্রিয়ার সময় যেমন চুনাপাথরকে মেশানো হচ্ছে, তেমনি ম্যাঙ্গানিজ, নিকেল এই জাতীয় পদার্থকেও মেশানো হচ্ছে। আর লোহার সাথে যখন ক্রোমিয়াম এবং টাংস্টেনকে মেশানো হচ্ছে তখন ওই সংকর ইস্পাত বা অ্যালয় স্টিল সেইটা পাওয়া যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি যে হেমাটাইটের ব্যবহার যেহেতু শিল্পের ক্ষেত্রে সবচেয়ে বেশি, সেই জন্য হেমাটাইটকে বলা হয় শিল্পীয় লোহা। এটা একটু মনে রেখো। এখন যদি আমরা ভারতে লোহার যে বন্টন তাকে যদি আমরা দেখি, দেখো একদম আমরা শুরুতেই যে ম্যাপ দেখিয়েছিলাম সেখানে গন্ডোয়ানা ল্যান্ডের যে অংশটি আমরা দেখিয়েছিলাম, অর্থাৎ যেখানে কিনা ওই আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলার আমরা অস্তিত্ব দেখতে পাই, সেই জায়গাটিকে কেন্দ্র করেই কিন্তু দেখো এই লোহার বন্টনের আমরা আধিক্য দেখতে পাচ্ছি। এবং প্রথম স্থান নিয়েছে কে? উড়িষ্যা। এই যে উড়িষ্যা, এবং উড়িষ্যার অন্যতম কেন্দ্রগুলির মধ্যে রয়েছে, এখানে তোমরা নামগুলো দেখতেই পাচ্ছ। দ্বিতীয় স্থানে কর্ণাটক, তৃতীয় স্থানে ছত্তিশগড়, এরপরে ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ। আমাদের পশ্চিমবঙ্গের বিশেষভাবে কোনো লোহার সেরকম সঞ্চয় নেই, তবে পশ্চিমবঙ্গের একদম পশ্চিম প্রান্ত যে অঞ্চলটা কিনা ছোটনাগপুর মালভূমি অঞ্চল, সেইখানে একদম পশ্চিমবঙ্গের ধার ঘেঁষেই হচ্ছে ঝাড়খণ্ড, এইখানে লোহার সঞ্চয় দেখা যায়। এবং ঝাড়খণ্ড বর্তমানে যে লোহার যে সঞ্চয় তাতে চতুর্থ স্থান অধিকার করেছে। আমাদের ভারতবর্ষ আকরিক লোহা উত্তোলনে পৃথিবীতে চতুর্থ স্থানে রয়েছে, এবং ভারতের প্রথম যে আকরিক যে লোহা খনি সেটা হলো গরুমহিষানী। এছাড়া ভারতের বৃহত্তম যে আকরিক লোহা খনি, যেটা কিনা মূলত হেমাটাইট গোষ্ঠীর, সেটি হলো বায়লাডিলা। আর বৃহত্তম ম্যাগনেটাইট আকরিক লোহা খনি হচ্ছে কুদ্রেমুখ।
মারমাগাঁও, পারাদ্বীপ এবং বিশাখাপত্তনম তিনটি হলো পূর্ব উপকূলের বন্দর। এই জায়গা দিয়েই এই মূলত ভারতের যে লোহা তা বিদেশে রপ্তানি করা হয়। এবং ভারতে যে আকরিক লোহার সঞ্চয় তা মূলত হেমাটাইট এবং ম্যাগনেটাইট প্রকৃতির। এগুলোকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আমরা লোহার বিবিধ ব্যবহার কিন্তু আমাদের পারিপার্শ্বিককে ঘিরে দেখতে পাই। রেলে তোমরা চলেছ, রেল লাইন, এগুলি লোহা দিয়ে। পরিবহনের যে বিভিন্ন যন্ত্রপাতি, গাড়ি, বাস, ট্রেন, সমস্ত কিছুর বিভিন্ন যন্ত্রাংশ লোহা দিয়ে হয়। তোমরা এখানে হাওড়া ব্রিজের ছবি দেখতে পাচ্ছ। ব্রিজ লোহা দিয়ে হয়। যুদ্ধের বিভিন্ন যে যুদ্ধযান, সেগুলো সামরিক ক্ষেত্রে, বৈদ্যুতিন ক্ষেত্রে, এমনকি আমাদের যে অনেক বাড়িতেই তোমরা লোহার কড়াই দেখতে পাবে। এছাড়া কৃষি যন্ত্রপাতি, আদিমকালে তো লোহার যন্ত্রপাতি ব্যবহার হতো। এবং এই লোহার বিবিধ যে ব্যবহার, সেজন্য একে অনেক সময়তেই এই লোহাকে লৌহ যুগ এরকমও একটা আখ্যান, যে সময় কিনা লোহার ব্যবহার ভীষণ বেশি হতো, তাকে লৌহ যুগও বলা হয়। লোহার পরে যে খনিজ সম্পর্কে, ভারতের যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পর্কে আমরা আলোচনা করে নেব, সেটি হলো কয়লা। এবং কয়লাকেও যদি আমরা বিভিন্ন ভিত্তিতে ভাগ করি, কয়লা অধাতব খনিজ, খনিজ হলেও এটি হলো জৈব খনিজ, কারণ কয়লার যে সৃষ্টি হয় সেটি মাটির তলায় তাপে ও চাপে। আমরা দেখে নেব এক্ষুনি। আর কয়লাকে যেহেতু আমরা একবার ব্যবহারের পরে পাচ্ছি না, জৈব হলেও এটি কিন্তু অপুনর্ভব গচ্ছিত বস্তুগত একটি প্রাকৃতিক সম্পদ। এবং কয়লা, তাকে বলা হয় কালো হিরে, কারণ কয়লার যে ব্যবহার, কয়লার যে গুরুত্ব, তা এতটাই দুর্মূল্য এবং এতটাই তার গুরুত্ব বেশি যে তাকে হীরের সাথে তুলনা করে কালো হিরে বলা হয়। কার্বনের পরিমাণের উপরে ভিত্তি করে কয়লাকে 4টে ভাগে ভাগ করা হয়: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট। এর মধ্যে অ্যান্থ্রাসাইট কয়লাতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি হলেও বিটুমিনাস কয়লার ব্যবহার কিন্তু সবচেয়ে বেশি, কারণ বিটুমিনাস কয়লার যখন আমরা অ্যান্থ্রাসাইট ব্যবহার করি তখন সবচেয়ে যেটা সমস্যা হয়, খুব অল্প সময়ে অনেকটা তাপ উৎপন্ন হয়ে যায়, যা কিনা শিল্পের ক্ষেত্রে, বিশেষত শিল্পের ক্ষেত্রে ব্যবহারে খুব অসুবিধা সৃষ্টি করে। কিন্তু বিটুমিনাস কয়লাতে সেটা হয় না। আবার যদি আমরা পিট কয়লার ক্ষেত্রে যাই, তাহলে এত বেশি ছাই বা এত বেশি ধোঁয়া উৎপন্ন হয়ে যায় যে তা আবার অসুবিধা তৈরি করে দেয়। তাই সর্বোৎকৃষ্ট যদি বলা হয়, বা সবচেয়ে বেশি, সর্বোৎকৃষ্ট না বলে সবচেয়ে বেশি ব্যবহৃত কয়লা, জনপ্রিয় যদি কয়লা কাউকে বলা যায়, তাহলে সেটি হচ্ছে বিটুমিনাস কয়লা। যেটা বলছিলাম যে কয়লাকে আমরা কেন জৈব সম্পদ বলবো, খনিজ সম্পদ হওয়া সত্ত্বেও কেন বলবো? কারণ দেখো, প্রথমে এই যে তোমরা এখানে ছবিতে দেখতেই পাচ্ছ যে এই যে মাটির আরো অভ্যন্তরে এখানেও কিন্তু একসময় মাটি ছিল, এবং সেখানে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ জমা হয়ে এই উপরের যে মাটির স্তর, যে শিলা স্তর, তার চাপে তাপে দীর্ঘ বছর ধরে এই কয়লার স্তরের সৃষ্টি হয়েছে। এবং যদি এইখানে দেখো, লেয়ারিং গুলো খুব স্পষ্টভাবে করে দেওয়া রয়েছে, এবং এখানে এই ছবিতে বুঝতেই পারছো যে সময়ের অগ্রসরতার সাথে সাথে এই কয়লার যে উৎপত্তি, সেটি আস্তে আস্তে জৈব পদার্থ থেকে কয়লার উৎপত্তি ঘটেছে। এবং কয়লার যে উত্তোলন, তাকে মূলত 3ভাবে করা যায়। একটা হচ্ছে ওপেন পিট, যেখানে কিনা ওপর থেকে কয়লা স্তরকে
চিহ্নিত করার পরে উপরের অংশটাকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয় এবং তারপরে এবং এইখানে হচ্ছে স্ট্রিপ মাইনিং, মূলত কন্টুর রেখা ধরে ধরে অর্থাৎ সমোচ্চ রেখা বরাবর যাতে কোনো ধস না নামে সেই বিষয়টিকে খেয়াল রেখে এইখানে আস্তে আস্তে কয়লার স্তরগুলোকে উন্মোচিত করা হয়। আর এছাড়া রয়েছে আন্ডারগ্রাউন্ড মাইনিং, অর্থাৎ ভূ অভ্যন্তরে যে কয়লার স্তর সেটি সেখানে ভেতরে গিয়ে কয়লা তুলে আনা, এবং এই প্রসেসকে আবার এরকম 4টি ভাগে ভাগ করা যায়। তো কয়লার এই যে উত্তোলন আমাদের ভারতবর্ষে কয়লার যে মূল যে জায়গা থেকে উত্তোলন করা হয় সেটি হচ্ছে গন্ডোয়ানা যুগের যে কয়লা ক্ষেত্র, সেখান থেকে। ভারতের কয়লা ক্ষেত্রগুলোকে দুভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে গন্ডোয়ানা যুগের কয়লা ক্ষেত্র, অপরটি হচ্ছে টারশিয়ারি। গন্ডোয়ানা যুগের যে কয়লা ক্ষেত্র সেগুলি মূলত রয়েছে দামোদর মহানদী, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী এবং গোদাবরী নদী উপত্যকা অঞ্চলে। খেয়াল করে দেখো, প্রত্যেকটি হচ্ছে নদী উপত্যকা। তোমাদের এখানে মনে হতেই পারে যে কেন নদী উপত্যকা অঞ্চলে কয়লা কেন? তার একটাই কারণ, কারণ নদী একই সাথে উদ্ভিজ এবং প্রাণীজ দেহকে বহন করে আনে, নদী পলি স্তরকে বহন করে আনে, পলিকে বহন করে আনে। ফলে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে এবং নদীর যে অববাহিকা অঞ্চল সেইখানে প্রচুর পরিমাণে জৈব পদার্থের সঞ্চয় অতি সহজে ঘটতে পারে, এবং ফলে সেই অঞ্চলে কয়লার স্তরের গঠনের কাজও অনেক সহজ হয়। এবং যেটা বলছিলাম যে টারশিয়ারি যুগের কয়লা ক্ষেত্র, এই টারশিয়ারি যুগের কয়লা ক্ষেত্র মূলত উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে দেখা যায়। এই উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে দেখার একটা বড় কারণ হচ্ছে যে এই যে উত্তর পূর্ব যে পার্বত্য অঞ্চলের এই যে জায়গাটি, এইখানে একটি ন্যাপ গঠন দেখা যায়, অর্থাৎ একটি ভাঁজের গঠন, এবং এখানে যে পাললিক শিলার যে স্তর দেখা যায় সেখানে একটি স্তরের উপরে আরেকটি স্তরের অবস্থানের যে তীব্রতা সেটা এতটাই বেশি, ফলে সেই কারণটি এখানে এই কয়লা ক্ষেত্র তৈরির জন্য উপযোগী হয়েছে, মূলত আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং নাগাল্যান্ড। এবং যে মূল যে 4 ধরনের কয়লা পাওয়া যায় তার মধ্যে ভারতবর্ষে বিটুমিনাস কয়লার আধিক্যই সবচেয়ে বেশি। কিছু কিছু জায়গাতে হচ্ছে লিগনাইট, এবং সবচেয়ে উৎকৃষ্ট মানে যেখানে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে অ্যান্থ্রাসাইট, সেটি কিছু কিছু স্থানে সেগুলি দেখা যায়। এবং আমাদের যে বিভিন্ন যে শিল্পগুলি গড়ে উঠেছে সেগুলো কিন্তু এই বিটুমিনাস কয়লার ক্ষেত্রগুলিকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন শিল্পগুলি গড়ে উঠেছে। এবং ভারতের প্রধান যে কয়লা উত্তোলক রাজ্য, সেখানে এই উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। এবং খেয়াল করে দেখো যে আমাদের যে ছোটনাগপুর যে মালভূমি অঞ্চল সেইখানেই কিন্তু এই রাজ্যগুলি অবস্থিত। আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত রানীগঞ্জ, এটি প্রাচীনতম কয়লা খনি, আর উড়িষ্যার তালচের হচ্ছে ভারতের বৃহত্তম কয়লার সঞ্চয়ের ভাণ্ডার। কয়লার ব্যবহার বিভিন্নভাবে হয়ে থাকে, তোমরা সহজেই সেগুলোকে চিহ্নিত করতে পারবে। প্রথমত হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদনে, এছাড়া বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে কয়লার ব্যবহার হয়। রাস্তা যে নির্মাণ হয়, পিচ, আমরা যে অ্যাসফল্ট যে ব্যবহার করা হয় সেখানে কয়লার ব্যবহার। রান্নার কাজে, ঘর উত্তপ্ত রাখার কাজে, যদিও এই ঘর উত্তপ্ত রাখার কাজ মূলত শীতপ্রধান দেশেই এখন বেশি সীমাবদ্ধ, প্রাচীনকালে কিন্তু ঘর উত্তপ্ত রাখার কাজে
এই কয়লার ব্যবহার হতো। এছাড়া কয়লা থেকে যে উপজাত দ্রব্যগুলো পাওয়া যায়, তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে যে কয়লা থেকে প্রায় 1600 রকমের উপজাত দ্রব্য পাওয়া যায়, যার মধ্যে রয়েছে পাইরিভিন, ফেনল, বেনজল, এরকম বহু। এবং শুধু তাই নয়, যে কয়লা স্তরের মধ্যে যে মিথেন গ্যাস থাকে তাকে সংগ্রহ করে সেটিও কিন্তু রান্নার কাজে ব্যবহার করা যায়। এবং এই এত রকমভাবে ব্যবহার করা যায় বলে কয়লাকে সকল শিল্পের জননী বলা হয়। আরও একটি বিশেষ কথা তোমাদের জানাই, যে কয়লা যখন সৃষ্টি হয় তখন এই যে যে তাপ যে দেওয়া হচ্ছে, এবং সেই তাপের দ্বারা কয়লার ভেতরের যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্পকে সম্পূর্ণরূপে বার করে দিয়ে প্রায় 100% কার্বনকে রেখে যে বিশেষ বস্তুটি উৎপন্ন হয় সেটি হচ্ছে গ্রাফাইট, যাকে ব্ল্যাক লেড বলা হয়। তোমাদের পেন্সিলের যে শীষ থাকে সেটি হচ্ছে গ্রাফাইট। এই গ্রাফাইট, তবে গ্রাফাইট কিন্তু তাকে কিন্তু সহজে জ্বালানো যায় না, তাই গ্রাফাইটকে আমরা জ্বালানি খনিজ, কয়লা হচ্ছে জ্বালানি খনিজ, কিন্তু গ্রাফাইটকে জ্বালানি খনিজ বলতে পারবো না। আমরা কয়লার পরে যে বস্তুটি, যে খনিজকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে খনিজ তেল। খনিজ তেলও কিন্তু কয়লার মতন জৈব। কেন সেটা আসবো আলোচনায়, সেটা খনিজ তেল কিভাবে উৎপন্ন হয় সেটি আলোচনাতেই বুঝে যাওয়া যাবে। এবং কয়লার মতন খনিজ তেলও কিন্তু গচ্ছিত এবং অপুনর্ভব, অর্থাৎ একবার ব্যবহার করলে তাকে কিন্তু আর আমরা পাবো না। একে 3 রকম ভাগে খনিজ তেলের যে প্রকৃতি সেই অনুযায়ী একে 3 ভাগে ভাগ করা যায়। এবং প্যারাফিন জাতীয়, অ্যাসফল্ট জাতীয়, এই দুটো হচ্ছে প্রধান। এর মধ্যে প্যারাফিনে হাইড্রোজেন বেশি থাকে, কার্বনের পরিমাণ কম থাকে, আর অ্যাসফল্টে হাইড্রোজেন কম থাকে, কার্বন বেশি থাকে। খুব স্বাভাবিকভাবেই দেখো তোমরা এখানে ছবিতে দেখতেই পাচ্ছ যে প্যারাফিন কিন্তু অনেক হালকা রঙের হয়, এবং সেটি প্রকৃতি মানে তার ঘনত্বের দিক থেকেও প্যারাফিন একটু হালকা, তুলনায় অ্যাসফল্টে যেহেতু কার্বনের পরিমাণ বেশি এটি গাঢ় রঙের এবং এর ঘনত্বও কিন্তু বেশি হয়। যেটা বলছিলাম যে খনিজ তেল কিভাবে তৈরি হয়, সেই পাললিক শিলা, পাললিক শিলার ভাঁজের সাধারণত ঊর্ধ্বভঙ্গে, তবে শুধু যে ঊর্ধ্বভঙ্গেই খনিজ তেলকে আমরা পাবো তা নয়। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যেখানে চ্যুতি তৈরি হচ্ছে, সেই চ্যুতির ফাঁক, সেখানেও কিন্তু, অর্থাৎ শিলাস্তরের মধ্যের যে ফাঁক, সেইখানে যদি জৈব পদার্থের দীর্ঘদিনের সঞ্চয় ঘটে তাহলে উপরের শিলাস্তরের চাপে এবং সেই চাপজনিত তাপে এই জৈব পদার্থগুলি ধীরে ধীরে খনিজ তেলে পরিণত হয়। জিনিসটা এই রকম, যে দেখো এইখানে এই যে ঊর্ধ্বভঙ্গ, এবং এখানে দেখো প্রথমে খনিজ তেল, তারও আগে হচ্ছে জলের, অর্থাৎ যে আমাদের যে শিলার মধ্যে যে স্বাভাবিক জল থাকে সেই জল, এবং তার উপরে প্রথমে তেল এবং তারপরে গ্যাসের উপস্থিতি থাকে, এবং পৃথক পৃথকভাবে তাদেরকে বাইরে তুলে আনা হয়। তোমরা এই পাশের ছবিতে দেখতে পাচ্ছ যে কিভাবে খনিজ তেলকে তুলে নিয়ে এসে, এবং এই যে লেয়ারটি এটি খনিজ তেলের লেয়ার, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের লেয়ার, এবং আস্তে আস্তে এই যে খনিজ তেলকে এখানে উত্তোলন করা হচ্ছে, এবং তারপরে তার শোধন, এবং পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে গিয়ে তাকে যেখানে বাজারজাত করা বা বিভিন্ন কারখানায় নিয়ে যাওয়া, তার কাজ এখানে চলছে। এবং যে সরকারি সংস্থাগুলো, ভারতের ক্ষেত্রে যে সরকারি সংস্থাগুলি এই খনিজ তেল উত্তোলনকারী সংস্থা হিসেবে কাজ করে, তার মধ্যে রয়েছে ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড। কিছু বেসরকারি সংস্থাও কাজ করে, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, হিন্দুস্তান অয়েল এক্সপ্লোরেশন কোম্পানি,
কেয়ার অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি এরা। ভারতে মূলত উপকূল বরাবর, অর্থাৎ যেখানে ওই ঊর্ধ্বভঙ্গ পাতের সীমান্ত অঞ্চল, সেই অঞ্চলগুলিতেই আমরা খনিজ তেল উত্তোলন অঞ্চল হিসাবে সেগুলিকে চিহ্নিত করতে পারি। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত যে স্থান, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, মুম্বাই হাই অঞ্চল এবং গুজরাটের উপকূল অঞ্চল, কারণ এইখানে দুটি অভিসারী পাতের সংযোগ স্থল হিসেবে এই অঞ্চলটি অবস্থিত। এবং এই যে খনিজ তেলকে তুলে আনার পরে যেগুলো শোধন করা হয়, ডিগবয় হচ্ছে আসামের ডিগবয়, এটি প্রাচীনতম তৈল শোধনাগার। গুজরাটের জামনগর হচ্ছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার, ওই যে আলিয়াবেদ অঞ্চলের কথা বললাম সেইখানে। কয়ালি, এটিও গুজরাটে অবস্থিত, এটি ভারতের বৃহত্তম সরকারি তৈল শোধনাগার। আর পশ্চিমবঙ্গের যেটি সবচেয়ে বড় তৈল শোধনাগার সেটি হচ্ছে হলদিয়া। মুম্বাই হাই ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক অঞ্চল, এই ভারতবর্ষের এই আরব সাগর এবং এই রকম সমুদ্রের মধ্যেই এর অবস্থান। একে সমুদ্রের তলা থেকে খনিজ তেলকে তুলে আনা হয়। আর এই ছবিটিতে যা দেখতে পাচ্ছ তোমরা, যারা হলদিয়া অঞ্চলে থাকো তারা তো এই ছবির সাথে পরিচিত। এটি হলদিয়া যে তৈল শোধনাগার তার একটি ছবি। খনিজ তেলের প্রধান ব্যবহার হচ্ছে পেট্রোল এবং ডিজেল রূপে, অর্থাৎ পরিবহন শিল্পে। এই পেট্রোল ডিজেল না থাকলে কিন্তু আজকের সভ্যতা একদম স্তব্ধ হয়ে যাবে। এছাড়া যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রে যে লুব্রিক্যান্ট হিসাবে খনিজ তেলের ব্যবহার হয়। রান্নার গ্যাসে যে প্রাকৃতিক গ্যাস যেটা পাওয়া যায় সেইখান থেকেও কিন্তু আমরা রান্নার গ্যাসের কাজে সেটা ব্যবহার করতে পারি, খনিজ তেলের উপরে যে প্রাকৃতিক গ্যাসের যে লেয়ার থাকে সেই গ্যাস থেকে। এছাড়া শুনলে খুব তোমাদের অবাক লাগবে যে আমাদের যে বিভিন্ন প্রসাধনী দ্রব্য, সেই প্রসাধনী দ্রব্য কিন্তু আসলে খনিজ তেল থেকেই তৈরি হয়। এবং পেট্রোলিয়াম জেলি আমরা অনেক সময় আমাদের গা হাত পাকে শীতকালে বিশেষত যে সমস্ত ময়েশ্চারাইজার ইত্যাদি এগুলি দিয়ে আমরা ঠিক রাখার চেষ্টা করি, সেগুলি খনিজ তেল দিয়েই তৈরি হয়। এবং খনিজ তেলের এই বিবিধ ব্যবহার এবং বিশেষত পরিবহন শিল্পে পেট্রোল ডিজেলের, তোমরা জানো যে এই দুটির দাম ক্রমবর্ধমান, সেই কারণে এই এতটাই তারা দুর্মূল্য হয়ে পড়ছে দিন দিন। খনিজ তেলকে বলা হয় তরল সোনা। এবং খনিজ তেলের এই যে ব্যবহার, এই ব্যবহার শুধুমাত্র কিন্তু এই কটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়। খনিজ তেলকে ওষুধ রূপেও অনেক সময়তে ব্যবহার করা যায়। মনে রেখো, খনিজ তেলের ইংরাজি যে নাম পেট্রোলিয়াম, পেট্রা কথাটার অর্থ হচ্ছে শিলা, আর ওলিয়াম তেল, অর্থাৎ শিলার মধ্যে যে তেল পাওয়া যায় তাই হলো খনিজ তেল। খনিজ সম্পদের কথা তো হলো, এবার এসো আমরা একটু আলোচনা করে নিই ভারতের শক্তি সম্পদ সম্পর্কে। চিরাচরিত শক্তি, অর্থাৎ যা কিনা বহু বছর ধরে যে শক্তি সম্পদগুলির ব্যবহার হয়ে চলেছে, এবং অচিরাচরিত, অর্থাৎ যে শক্তি সম্পদগুলির ব্যবহার নবীন, যেগুলির ব্যবহার খুব বেশি দিন ধরে হয়নি। চিরাচরিত শক্তি সম্পদ তাহলে কোনগুলোকে আমরা বলতে পারি? তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ। এবার এখানে তোমাদের একটা খুব প্রয়োজনীয় কথা বলি। এই জলবিদ্যুৎ শক্তি কিন্তু আজ থেকে 25-30 বছর আগেও চিরাচরিত শক্তি সম্পদ হিসাবে ছিল না।
অর্থাৎ কোনো সম্পদকে, কোনো শক্তি সম্পদকে আমরা চিরাচরিত বা অচিরাচরিত বলবো, এই ধারণাটা কিন্তু আপেক্ষিক। যে শক্তি সম্পদের ব্যবহার বহুল প্রচলিত, সহজেই যার ব্যবহার হয়ে থাকে, তাকেই বলবো আমরা চিরাচরিত। এখন বর্তমান যুগে দাঁড়িয়ে জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎকে আমরা তার বহুল ব্যবহার করে থাকছি, সহজ ব্যবহার করে থাকছি, তাই জলবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ শক্তিকে আমরা বলছি চিরাচরিত শক্তি সম্পদ। এবং যেহেতু এখনো পর্যন্ত সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, ভূতাপ বিদ্যুৎ এইগুলিকে এখনো পর্যন্ত বিশেষ ব্যবহার করে উঠতে পারা যায়নি বা বহুল ব্যবহার করা যায়নি, তাই এইগুলিকে বলা হয় অচিরাচরিত শক্তি সম্পদ। কিন্তু আগামী দিনে দেখা যেতেই পারে যে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ এই ধরনের যেগুলো কিনা পুনর্ভব শক্তি সম্পদ, তার ব্যবহার এতটাই বেড়ে যাচ্ছে যে সেই সম্পদের ব্যবহারের প্রচলনই অনেক বেশি বেড়ে গেল। তখন কিন্তু এগুলিকে আমরা চিরাচরিত শক্তি সম্পদ হিসেবেই নামাঙ্কিত করব। এবং যদি এমন ঘটে, যেহেতু তাপবিদ্যুৎ শক্তির মূল উৎস হলো কয়লা, কয়লার সঞ্চয় যদি কমে যায় এবং সেই পরিপ্রেক্ষিতে যদি কয়লা থেকে উৎপন্ন তাপবিদ্যুৎ শক্তির উৎপাদন কমে যায় বা তার ব্যবহার কমে যায়, তার উৎপাদনের যে বহুলতা সেটা যদি কমে যায়, তাহলে তাকে কিন্তু আমরা অচিরাচরিত শক্তি সম্পদ হিসাবে নামাঙ্কিত করতেই পারি। তো এই যে চিরাচরিত শক্তি সম্পদগুলির এখন ব্যবহার হয় ভারতবর্ষে, এটি মূলত সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, যা কিনা মিনিস্ট্রি অফ পাওয়ার এর দ্বারা পরিচালিত। এর অধীনে এই তাপবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তির উৎপাদন বা তার যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রিত হয়। এর মধ্যে তাপবিদ্যুৎ শক্তির নিয়ন্ত্রক হলো ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এনটিপিসি, এবং জলবিদ্যুৎ শক্তির যারা নিয়ন্ত্রক তারা হলেন ন্যাশনাল হাইডল পাওয়ার কর্পোরেশন। পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে প্রধান নিয়ন্ত্রক হচ্ছেন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এনপিসিআইএল। এবং এই এনপিসিআইএল আবার কাজ করে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির অধীনে। আর যেগুলি অচিরাচরিত শক্তি, তার যারা নিয়ন্ত্রক সেটি হলো মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। এখন ভারতের যে গুরুত্বপূর্ণ যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো, একটু খেয়াল করে দেখো যে অঞ্চলগুলোতে মূলত কয়লা পাওয়া যেত, সেই অঞ্চলগুলিকে কেন্দ্র করেই কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে উঠেছে। এবং ভারতের যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির যে বন্টন, তাকে আমরা উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল এইভাবে আমরা তাদেরকে ভাগ করতে পারি। যদি জলবিদ্যুতে যাওয়া যায়, তাহলে সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা সেই অঞ্চলগুলিকেও আমরা কিন্তু এরকম উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কিছু ভৌগোলিক পরিবেশের প্রয়োজন হয়ে পড়ে। কি সেই ভৌগোলিক পরিবেশ? এসো দেখে নি। প্রথম কথা হচ্ছে যে জলবিদ্যুৎ উৎপাদন হতে গেলে নিরবিচ্ছিন্ন জলের যোগান, এবং সেই জল যেন খরস্রোতা হয়, অর্থাৎ পার্বত্য ভূমিরূপে জল অতি তীব্র গতিতে সে নেমে আসবে, যাতে ওই তার যে প্রবাহের গতি তাই যেন একটা শক্তি তৈরি করে দেয়। তোমরা এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছ, এটি ভাকরা যে জলবিদ্যুৎ তার একটি অংশ। এবং এইখানে যে পার্বত্য অঞ্চল দেখতে পাচ্ছ, শিবালিক পার্বত্য অঞ্চল, সেই অঞ্চলে এটির অবস্থান।
এবং যেখানে জলবিদ্যুৎ তৈরি হবে তার পেছনে এরকম জলাধারের উপস্থিতি থাকবে। এই জল এখানে প্রথমে সঞ্চয় করা হয়, দেখো এইখান দিয়ে নদীটি বয়ে আসছে, এইখানে তাকে বাঁধ দেওয়া হলো, এই বাঁধ দিয়ে এখানে জলাধারে জলটি সঞ্চয় করা হলো এবং তারপরে এই ভূমিরূপ, এই অঞ্চলের এইখানকার ভূমিরূপে হঠাৎ করে তার একটা খরস, একটা তার ঢালু ভাব এখানে দেখা গেছে এবং এই ঢাল বরাবর এই জলের তীব্র গতির সৃষ্টি হয়েছে এবং এই জলের তীব্র গতিতে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়। এবং যেটা বলছিলাম যে নদীর এই খরস্রোত এটি ভীষণভাবে প্রয়োজন। এছাড়া অন্যান্য যে উপাদানগুলির প্রয়োজন সেটি হলো সমভাবাপন্ন জলবায়ু, অবশ্যই দক্ষ শ্রমিক, কারণ এই কাজের জন্য উপযুক্ত যদি শ্রমিক না থাকে তাহলে অন্য কারোর পক্ষে কিন্তু জলবিদ্যুৎ তৈরি করা সম্ভব নয়। অবশ্যই দরকার প্রযুক্তি, মূলধন এবং চাহিদা। আজকে চাহিদা আছে বলেই কিন্তু এক সময়ের অচিরাচরিত শক্তি জলবিদ্যুৎ তা বর্তমানে চিরাচরিত শক্তি সম্পদে পরিণত হয়েছে। এই জলবিদ্যুৎ যেটা বলছিলাম যে এই দেখো এই হচ্ছে সেই পেছনের জলাধার এবং এইখান থেকে এইখানে বাঁধ দেওয়া হয়েছে, এইখানে থাকে লক গেট এবং লক গেটকে প্রয়োজন অনুসারে নিয়ন্ত্রণ করে, এই যে এই অঞ্চলটা হচ্ছে সেই কন্ট্রোল গেট, প্রয়োজন অনুসারে নিয়ন্ত্রণ করে এইখান থেকে জলকে আটকানো বা ছাড়া হয়। জল এইখানে জল যখন ছাড়া হচ্ছে এইখানে থাকে হচ্ছে টারবাইন, এই টারবাইনকে ঘুরিয়ে বিশেষ শক্তি উৎপাদন করা হয়। এখানে থাকে জেনারেটর এবং সেইখান থেকে ট্রান্সফরমারে গিয়ে তারপরে বিদ্যুতের বন্টন ঘটে। টারবাইন দেখতে হয় এই রকম এবং এটি কিভাবে কাজ করে, এই যে জল আসছে, জলটি আসছে এবং দেখো এই যে এইখানে দেখো এই টারবাইনটি ঘুরছে এবং ঘোরার পরে ওপরে থাকে সেই জেনারেটর এবং তার মাধ্যমে পাওয়ার হাউসে গিয়ে তারপরে বিদ্যুৎ বন্টন হয়। আমরা এতক্ষণ যে তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুতের কথা পড়লাম বা জানলাম, কোলাঘাট, তোমরা অনেকেই দীঘা যাতায়াতের পথে তোমাদের এই কোলাঘাট পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র, একে দেখেছ। ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বিন্ধ্যাচল, যা কিনা মধ্যপ্রদেশে অবস্থিত। আর ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কোয়েনা। ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় জানো? আমাদের দার্জিলিংয়ের সিদ্রাপং এটি হচ্ছে, এবং সেখানে এই ফলকটি রয়েছে যেখানে লেখা রয়েছে যে এটি হচ্ছে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র। এবং যদি আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বন্টন দেখি তার আগে একটু বলে নিই যে তারাপুর হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র, আর কুদানকুলাম এটি হলো বর্তমানে ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র। এছাড়া এই আমাদের নারোরা, উত্তরপ্রদেশের নারোরা, এটি একটি অন্যতম। মাদ্রাস অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট যেটা কিনা কালপাক্কামে অবস্থিত, এটিও হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এছাড়া কাইগা কর্ণাটকে অবস্থিত অন্যতম ভারতের তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এবং তোমরা যদুগোড়ার নাম শুনে থাকবে। যদুগোড়াতে এই ইউরেনিয়াম খনি রয়েছে। মূলত ইউরেনিয়াম, থোরিয়াম, এই পরমাণুগুলোর থেকে এই এক একটা পরমাণুর কিন্তু প্রচুর শক্তি থাকে এবং এই পরমাণুগুলোকে ব্যবহার করে এই শক্তি উৎপাদন করা হয়ে থাকে, বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। আমরা এতক্ষণ চিরাচরিত শক্তির কথা বললাম। চিরাচরিত শক্তির পাশাপাশি অচিরাচরিত শক্তি, অর্থাৎ যে শক্তিগুলির
খুব বেশি ব্যবহার হয় না। ভারতে অচিরাচরিত শক্তিগুলির মধ্যে দেখো, অচিরাচরিত শক্তি কিন্তু অনেক রকম হতে পারে। কি কি হতে পারে? বায়ু শক্তি হতে পারে, সৌর শক্তি হতে পারে, ভূতাপ শক্তি হতে পারে, জোয়ার ভাটার শক্তি হতে পারে, সমুদ্র তরঙ্গের শক্তি হতে পারে। বর্তমানে ভারতে যে তিনটি অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির ব্যবহার বেশি, সেটি হলো বায়ু শক্তি, সৌরশক্তি এবং ভূতাপ শক্তি। এর মধ্যে এবং খেয়াল করে দেখো, এই যে বায়ু শক্তি, এই বায়ু শক্তি যে কেন্দ্রগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ, জয়সালমীরে একটি রয়েছে। এছাড়া এই দেখো, যে আরব সাগরের যে উপকূল অঞ্চল আমরা সেখানে দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি। বায়ু শক্তি কেন্দ্রগুলি মূলত সেই জায়গাতেই তৈরি হয় যেখানে উন্মুক্তভাবে বায়ু প্রবাহের সুযোগ রয়েছে। যেমন এই মরুভূমি অঞ্চল, রাজস্থানের যে মরুভূমি অঞ্চল, সেখানে প্রবল গতিতে বায়ু শক্তির আমরা সেখান থেকে সুযোগ রয়েছে উৎপাদন করার। এবং উপকূলীয় অঞ্চল, খুব স্বাভাবিকভাবে উপকূলে বায়ুর বেগ অনেক বেশি হয়। আবার সৌরশক্তির ক্ষেত্রে দেখো, খেয়াল করো, সেখানেও কিন্তু যেমন রাজস্থান অঞ্চল রয়েছে, তেমনি এই দক্ষিণ ভারতের এই কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, এই অঞ্চলগুলি রয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করো, কোনো উত্তর ভারতের অঞ্চলে কিন্তু আমরা সৌরশক্তির কেন্দ্র দেখতে পাচ্ছি না। তার বড় কারণ হচ্ছে এই অঞ্চলটি হচ্ছে পার্বত্য অঞ্চল এবং ভারতের প্রায় মাঝখান বরাবর গেছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আমরা জানি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্তই সূর্য লম্বভাবে কিরণ দেয়, তার পরের জায়গায় কিন্তু সূর্য তির্যকভাবে কিরণ দেয়। তাই সূর্যের তাপের যে প্রাবল্য, তা আমরা এই ভারতের দক্ষিণ অঞ্চলগুলোতেই কিন্তু বেশি দেখতে পাই। ফলে সৌরশক্তি কেন্দ্রগুলি মূলত এই অঞ্চলে গড়ে উঠেছে। এছাড়া ভূতাপ শক্তি, অর্থাৎ ভূ অভ্যন্তরের যে তাপ শক্তি, তাকে কেন্দ্র করে যে শক্তি উৎপাদন হয়, সেটি হলো ভূতাপ শক্তি। এর মধ্যে অন্যতম হচ্ছে মণিকরণ। এছাড়া এই যে এখানে দেখো, তোমরা ম্যাপে দেখতেই পাচ্ছ পুগা জিওথার্মাল এনার্জি প্রজেক্ট, এবং মণিকরণে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। তো এই যে চিরাচরিত এবং অচিরাচরিত শক্তি, দেখো, অচিরাচরিত শক্তি হলো সেই শক্তি যা কিনা কোনো পরিবেশ দূষণ ঘটায় না। তুলনায় চিরাচরিত শক্তি সম্পদগুলো, অর্থাৎ এই যে আমাদের কয়লা, খনিজ তেল, এগুলো তো প্রচুর পরিমাণে শক্তি যে উৎপাদন করছে ঠিক কথাই, কিন্তু পরিবেশকে দূষিত করছে। এবং একই সাথে যেহেতু এগুলো গচ্ছিত সম্পদ, তাই ওগুলো যত বেশি ব্যবহার হচ্ছে, তত তো ওগুলো কি হবে, তত আমাদের পৃথিবী থেকে সেগুলোর পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের তার আগামী দিনের যে শক্তি পরিকল্পনা করেছে, সেইখানে চিরাচরিত শক্তির থেকে ধীরে ধীরে অচিরাচরিত শক্তির ব্যবহারের দিকে ভারত অগ্রসর হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছে। এবং ভারত এই অঙ্গীকার নিয়েছে যে আগামী 2070-এর মধ্যে জিরো এমিশন। কিসের জিরো এমিশন? না, যে কার্বন, তা জিরো এমিশন, এবং ফসিল ফুয়েল অর্থাৎ যে জীবাশ্ম জ্বালানি, তার পরিমাণ এটা কমিয়ে এবং অচিরাচরিত শক্তির ব্যবহার সর্বোচ্চ হারে করা হবে।
সেই অঙ্গীকার নেওয়া হয়েছে। এবং একটি দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে, একটি দেশের সাস্টেনেবল উন্নয়নের স্বার্থে আমাদের ভীষণভাবে প্রয়োজন চিরাচরিত শক্তিগুলির থেকে ধীরে ধীরে অচিরাচরিত শক্তিগুলির দিকের পরিবর্তন। এবং এই পরিবর্তন যত করা যাবে, আমরা শক্তি সম্পদের যে ব্যবহারের মাত্রা তাকে সেটা আমরা অনেক বেশি হারে বাড়াতে পারব। আমাদের অঙ্গীকার থাকুক যে আগামী দিনকে আমরা খনিজ এবং শক্তি এই দুটি সম্পদের আমরা কার্যকারিতাকে বৃদ্ধি করব, তাকে পরিবেশ বান্ধব হিসাবে ব্যবহার করে। তবেই কিন্তু আগামী দিন আরো বেশি শক্তি এবং খনিজ সম্পদের পরিপ্রেক্ষিতে আমাদের জন্য সুরক্ষিত হবে। আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থেকো তোমরা।